ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কোনো অ্যাক্ট করছে, ছাত্রলীগ আছে, সে অর্থে নাই, তাহলে এখানে কেন মানুষ পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং এই অজুহাতে আপনি কেন ছাত্র রাজনীতি বন্ধ করবেন? এটার সাথে কোনোভাবেই। তবে হ্যাঁ, ছাত্র রাজনীতিকে এই আওয়ামী লীগ 15 বছর যে দানব দৈত্য তৈরি করেছিল, যে হেলমেট লীগ, চাপাতি লীগ, যে এই কি মাদক ব্যবসায়ী লীগ তৈরি করেছিল, এই রাজনীতি আমরা চাই না। কিন্তু এই অজুহাতে, লেজুর ভিত্তির অজুহাত, অমুক তমুক বলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের ছাত্র রাজনীতি আপনি বন্ধ করে দেবেন, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না এবং কোনো জাস্টিস না। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 400-র উপরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে নানানভাবে হলে থাকতে পারে নাই, এখনও ছাত্রদল নেতারা হলে উঠে না। কারণ ওই যে আপনি একটা নেতিবাচক, আমি তো সংঘাতে জড়াতে চাই না সেই অর্থে, যে শান্তির সাথে, ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি শান্তিতে থাকে ভালো, কি শান্তিতে থাকলো? ছাত্রদল এক করছে না, অন্যান্য ছাত্র রাজনীতি এখানে ওই অর্থে নাই বর্তমানে, তাহলে এখানে কে পিটিয়ে মারলো, এর দায় কে নিবে? শহীদুল ইসলাম বাবুল, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে হিলাল ভাই বলছিলেন যে গণপিটুনিতে কয়েকটি হত্যাকাণ্ডের কথা। আপনি জানেন যে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টি উঠে এসেছে। তার মধ্যে আপনার সবচেয়ে প্রিয় বিদ্যাপীঠ, যেখানে আপনি পড়ালেখা করেছেন এবং ছাত্র রাজনীতি করেছেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটি এসেছে। আপনি বলেন এটির সাথে এটা আসলে কোনো শোনেন, আমি যেটা বলি, একটা হলো এই গভর্নমেন্ট আসছে একটা ভিন্ন বাস্তবতা, কিন্তু বাংলাদেশের মানে গোটা পুলিশ বাহিনী যারা আমাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, অ্যাক্ট করছে না ওইভাবে, পালিয়ে গেছে প্রথম, এবং এখন যেভাবে জোড়াতালি দিয়ে যেভাবে চালানো হচ্ছে, ইটস নট সাফিসিয়েন্ট। তো এই যে গণহত্যা, গণপিটুনি, এটা তো সবসময় বাংলাদেশে ছিল। দুর্ভাগ্যজনক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ডটা হয়েছে, বারবার আমার আবরার ফাহাদের হত্যাকাণ্ডের কথা, বিশ্বজিতের হত্যাকাণ্ডের কথা আমার মনে হয়েছে। এর চাইতে নিষ্ঠুরতা আমি জানি না আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিভাবে এত নিষ্ঠুর, নির্মম হয়ে যেতে পারলো। তবে এটা যে একেবারে নতুন ঘটনা বা অভাবনীয়, মানে একেবারে আশ্চর্য হবার মতো ঘটনা, সেটা না। এটা হয়েছে কি, সুপ্রাচীন কাল থেকেই, ধরেন এই যে রোমান সম্রাট ছিল জুলিয়াস সিজার, তো তার বিশ্বস্ত বন্ধু ব্রুটাস এবং তার আমলা বা মন্ত্রী উজির নাজির মিলে সম্রাটকে হত্যা করলো। হত্যা করার ফলে প্রজারা গেল খেপে যাবার পরে যাকে যেখানে পায় ষড়যন্ত্র পারে বলে অনেক মানুষকে হত্যা করলো। তার মধ্যে একজন ভিল্লাই নামক একজন নিরীহ কবি ছিল, শুধুমাত্র নামের মিলের কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল অসংখ্য। তো এটা তো প্রাচীন আমল থেকেই এখানে রয়েছে। আপনার এখানে এই লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে আমরা দেখেছি, ভয়ঙ্কর বাস্তবতা। এই আপনার দেখেছি আমরা নারায়ণগঞ্জের সেব একেবারে নিরীহ মানুষ 7 খুন, এই ধরনের ঘটনা আমরা দেখেছি। বিশ্বজিতের ঘটনা দেখেছি, আবরার ফাহাদের ঘটনা দেখেছি। এই সমাজে, এই বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা এই ঘটনা কোনোভাবেই কাম্য না। জাহাঙ্গীরনগর আপনার বিশ্ববিদ্যালয়, সেখানেও একই ঘটনা, যেটা যদিও তিনি ছাত্রলীগ ছিলেন, তার অপকর্মের অনেক ঘটনা ছিল, কিন্তু কোনো কিছুই আপনাকে পিটিয়ে হত্যা বা বলা হচ্ছে যে মব জাস্টিস নামে একটা শব্দ, মবের আবার কি জাস্টিস আছে আমি জানি না। তারা কি সাক্ষ্য প্রমাণ, নিজেরা সাক্ষ্য প্রমাণ তৈরি করে নিজেরাই নিজে পিটিয়ে হত্যা করে। এখানে নানান শ্রেণী পেশার মানুষ থাকে, এটা কোনোভাবেই কাম্য না এই সমাজে। আমি বলবো শুধু এই দুইজন না, তা আর এই গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা, ইভেন এই যৌথ বাহিনীর হাতে, সামরিক বাহিনীর হাতে 3-4 জন হেফাজতে মৃত্যু হয়েছে, কোনোটাই কাম্য না। আবার আপনি যদি চিন্তা করেন রাতারাতি আমরা কেন সভ্য হয়ে যাব না, আমরা বিপ্লব করে স্বাধীন হলাম নতুন করে 24 সালে, আমরা সব ভালো হয়ে যাব না কেন? এটা তো এই সমাজ বাস্তবতার অংশ, এটাও তো মেনে নিতে হবে। একদিনে একটা সমাজ সভ্য হয়ে যেতে পারে না, মানবিক হয়ে যেতে পারে না, কল্যাণ রাষ্ট্র হয়ে যেতে পারে না। তার জন্য একটা প্র্যাকটিস প্রয়োজন আছে, তার জন্য একটা চাপিয়ে দেওয়া মানে দৃষ্টান্তমূলক আইনের শাসন দৃশ্যমান হতে হয়, যেটা বিগত দিনে এই সমাজে ছিল না। আইন এক একজনের জন্য এক এক রকম ছিল, হ্যাঁ, সাধারণ মানুষের জন্য এখানে কোনো আইন ছিল না। তো হয়েছে অসংখ্য ঘটনা এরকম আমরা দেখেছি, কিন্তু এখন আমাদের প্রত্যাশাটা বেড়ে গেছে এই সরকারের কাছে, যে আমরা বিপ্লব করে দেশ স্বাধীন করলাম, এত রক্ত দিয়ে দেশ স্বাধীন করলাম, এই দেশে কেন এগুলো হবে? এই চিন্তা যেমন করা যায়, আবার এটা মানে হঠাৎ করেই আপনি একেবারে আপনার ওই বাস্তবতা থেকে একটা নতুন বাস্তবতা, একটা কি চমৎকার পরিবেশের মধ্য দিয়ে আপনি পাবেন, সেটা আশা করাও বাতুলতা। তবে রাষ্ট্রকে, সরকারকে, আইনকে অ্যাক্ট করতে হবে। যেই অ্যাক্ট, এই সমালোচনাটা আমি করবই এই সরকারের কাছে, যে সরকারের যা কিছু আছে সেটা নিয়ে, এই যে হত্যাকাণ্ডগুলো, এটা নিয়ে একটা দৃষ্টান্তমূলক কোনো কিছু কিন্তু আমি দেখছি না। অবশ্যই সরকারকে এই জায়গাটায় কঠোর ভূমিকা পালন করতে হবে, অবশ্যই পালন করতে হবে। সেটা যদি না করতে পারেন আপনি, তাহলে এগুলো বন্ধ হবে না। তারপরে যে বন্ধ হয়ে যাবে এটা, কিন্তু সেটা কমে যাবে।
এবং ভার্চুয়ালি আস্তে 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 এটা কমবে। সেই জন্য সরকারকে অ্যাক্ট করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, এই হত্যাকাণ্ড আজকালকার দিনে সব পরিষ্কার, সমস্ত ভিডিও আছে আমার কাছে, নাম আছে, দেখতে পাচ্ছি, পরিষ্কার করে দেখা যাচ্ছে। খুব কঠিন না, যদিও গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই গ্রেপ্তার যেন কোনো আয় ওয়াশ না হয়। কে সমন্বয়ক, কে সমন্বয়ক না, কে আন্দোলনে ভূমিকা রেখেছে, কে রাখেনি, সেই প্রশ্ন যেন সামনে না আসে। যারা খুনি, যারা নিষ্ঠুরতা প্রদর্শন করছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। এটাই হলো আমার মূল বক্তব্য। ছাত্র রাজনীতির কথা বলছিলাম, যেটি এটাকে কেন্দ্র করে শোনেন, ছাত্র রাজনীতি মাথা ব্যথা হলে আপনি মাথা কেটে ফেলতে পারেন না। এই দেশে ছাত্র রাজনীতির অনেক মহান অর্জন যেমন আছে, আবার অনেক নেতিবাচক উদাহরণ আছে, অনেক, অসংখ্য। কিন্তু ছাত্র রাজনীতি হলো নেতৃত্ব তৈরির কারখানা। আপনি এটা বন্ধ করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিএ কে হত্যা করেছে, এর জন্য আপনি ছাত্র রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আছে, তাহলে কেন পিটিএ মানুষ হত্যা হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কোনো অ্যাক্ট করছে, ছাত্রলীগ আছে, সে অর্থে নাই, তাহলে এখানে কেন মানুষ পিটিয়ে হত্যা করা হচ্ছে? এবং এই অজুহাতে আপনি কেন ছাত্র রাজনীতি বন্ধ করবেন? এটার সাথে কোনোভাবেই। তবে হ্যাঁ, ছাত্র রাজনীতিকে এই আওয়ামী লীগ 15 বছরের দানব দৈত্য তৈরি করেছিল, যে হেলমেট লীগ, চাপাতি লীগ, যে এই কি মাদক ব্যবসায়ী লীগ তৈরি করেছিল, এই রাজনীতি আমরা চাই না। কিন্তু এই অজুহাতে, লেজুর ভিত্তির অজুহাত, অমুক তমুক বলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের ছাত্র রাজনীতি আপনি বন্ধ করে দেবেন, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না এবং কোনো জাস্টিস না। তাহলে ছাত্র রাজনীতির অবর্তমানে আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর কি এই আন্দোলনকারীরা বলবার চেষ্টা করছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যত অন্যায় অপকর্মের হোতা। সেটা আপনি স্পেসিফিক ছাত্রলীগকে বলেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 400-র উপরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে নানানভাবে হলে থাকতে পারে নাই, এখনও ছাত্রদল নেতারা হলে উঠে না। কারণ ওই যে আপনি একটা নেতিবাচক, আমি তো সংঘাতে জড়াতে চাই না, সেই অর্থে যে শান্তির সাথে, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি শান্তিতে থাকে ভালো, কি শান্তিতে থাকলো? ছাত্রদল এক করছে না, অন্যান্য ছাত্র রাজনীতি এখানে ওই অর্থে নাই বর্তমানে, তাহলে এখানে কে পিটিয়ে মারলো? এর দায় কে নেবে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বলবো যে আপনি যেই সিন্ডিকেট, সে আওয়ামী লীগের আমাদের সিন্ডিকেট, এই সিন্ডিকেটের এই সিদ্ধান্ত আমরা মানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানে না। অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে এবং পরিশীলিত ছাত্র রাজনীতির পক্ষে আপনি অবস্থান নেন, আমরাও সেটার পক্ষে সমর্থন দিব। বাউল ভাই, আজকের গণমাধ্যমে একটি বড় খবর, ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার 3000 টন। আসলে খবরটা প্রথমে জানা গিয়েছিল যে ভারতে আর কোনো ইলিশই আমরা দেব না। শোনেন, হ্যাঁ ওইটা বলছি আমি, তার আগে 30 সেকেন্ড ছাত্র রাজনীতি করে শেষ করে দিই। শোনেন, দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমরটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। ওই যে উনি যে বললেন, এই যে আমাদের রাজনীতির প্রোডাক্ট, রাজনীতি ছাড়া তো দেশ সমাজ চলবে না। যারা বিরাজনীতির চিন্তা করে তারা ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে, এটা অনিলেমেনের প্রচেষ্টা বলে অনেকে মনে করছেন। হ্যাঁ, এই 15 বছরের ছাত্র রাজনীতির সাথে যদি গোটা ছাত্র রাজনীতিকে আপনি মিশিয়ে ফেলেন তাহলে হবে না। এই ছাত্র রাজনীতি, এই যে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন করা যায়, মেধাবী নেতৃত্ব সৃষ্টি করা যায়, সেই জায়গাটা আপনি বন্ধ করে দিতে পারেন না কোনোভাবেই। এই বিষয়ে আমার বক্তব্য এটাই। এখন ইলিশের যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, গতকাল দেখলাম অমিত শাহ, বিজেপির প্রেসিডেন্ট, উনি বলছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব। হ্যাঁ, একদিকে ওনার বক্তব্য, আবার অন্যদিকে এক গ্রুপকে, এক নেত্রীকে নিয়ে জামাই আদরে একটা গ্রুপকে এবং বইয়ের মতো আদর করে তারা লালন পালন করছেন ওইখানে। আবার এই কথা বলছেন অনুপ্রবেশকারী, সবিরোধী বক্তব্য, তাদের ভূমিকা। একদিকে ওনারাই হুমকি দিচ্ছেন, অন্যদিকে আমি 3000 টন ইলিশ পাঠাচ্ছি। কয়দিন আগেই বলছেন না, ইলিশ আমরা পাঠাবো না। সরকারের মধ্যে যে এই যে কি বলে ডাবল স্ট্যান্ডার্ড বা এক সময় ফ্লেক্সিবিলিটি, এটা কোনোভাবেই কাম্য না। আপনি ইলিশ পাঠান, ঠিক আছে, পাঠাতে পারেন, রপ্তানিও করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কার কাছে রপ্তানি করছেন? বিনিময়ে আপনি কি পাচ্ছেন? বিনিময়ে আপনি আমার পার্বত্য অঞ্চলকে আনস্টেবল করবার জন্য ষড়যন্ত্র করছেন, আর আপনাকে আমি ইলিশ পাঠিয়ে একতরফা প্রেমের প্রস্তাব দিচ্ছি। বিষয়টা কি এরকম? আপনি এই কি পররাষ্ট্রনীতি? এটা আমার বোধগম্য না, এই পররাষ্ট্রনীতি এই সরকারের। আমি বলবো যে এটা স্পষ্টতই নতজানো পররাষ্ট্রনীতি। আমার বাংলাদেশের এই যে 1500-1400 কতজন মানুষ শহীদ হলো, এই পররাষ্ট্রনীতির বিপক্ষেই তো এরা আত্মদান করলো, তাহলে তাদের যে আকাঙ্ক্ষা স্বপ্ন সেটা কোথায় যাবে আপনি বলেন? সেই জন্যে আমি যেটা বলবো যে অবশ্যই আপনি ভারতে ইলিশ পাঠাবেন। এই সরকার আসবার পরে 2টা সীমান্তে তারা হত্যা বন্ধ করেছে আমাদের এখানে। তারপরে কি বলে, এই যে পানির কোনো সমাধান তারা করেছে, উল্টো তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, পিটিয়ে সোজা করে, পা ঝুলিয়ে সোজা করবেন। কর্তৃত্বপূর্ণ বক্তব্য। দুনিয়ার কোনো রাজনৈতিক নেতার ভাষা এত বড় কি বলবো, অধ্যত্বপূর্ণ হয়, এটা আমার বোধগম্য নয়। একমাত্র ডোনাল্ড ট্রাম্পের সাথেই তুলনা করা যাইতে পারে, পাগলটার সাথে। সেজন্য আমরা বলবো যে আপনারা
বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের মর্যাদা রক্ষা করে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীন দেশ হিসেবে যে নতজানু পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিকে পদদলিত করে আমরা একটি স্বাধীন পররাষ্ট্রনীতি চাই, আমরা বন্ধুত্ব চাই, কিন্তু সেটা একতরফা না। আবারও বলছি যে ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই, তাদের সাথে শত্রুতা চাই না, কিন্তু মর্যাদার ভিত্তিতে সেটা হতে হবে। আমরা ইলিশ দিব, বিনিময়ে তোমার বন্ধুত্ব বা তোমার কি বলে শান্তি, সহমর্মিতা, সহযোগিতা, প্রতিবেশী সুলভ, সেটাই আমরা চাই। শহীদ ইসলাম বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।